অলরেডি যারা যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমি একটু ফেসবুকে দেখে নিই। ওকে, ঠিক আছে। ওকে, একটু দেরি হয়ে গেল আসলে, সেটা হঠাৎ করে মাল্টিপ্লাগে পা লেগে বন্ধ হয়ে গেছিল সবকিছু। তো বলো সবাই কেমন আছো বলো। সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো এবং রেগুলার পড়াশোনার মধ্যেই আছো। তো চলো আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের শেষ লেকচার অর্থাৎ দ্বিতীয় লেকচারটা আজকে আমরা করব। তো আমরা আগের লেকচারে অনেক টপিক পড়ে ফেলছিলাম। তো আজকে আমাদের মূলত পড়ার টপিকের মধ্যে আছে হচ্ছে স্বাধীনতার মাত্রা, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে গ্যাসের গড় মুক্ত পথ। তো এই তিনটা ছোট ছোট টপিক আমাদের বাদ আছে। এছাড়া অনেকগুলো ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। আর আজকের ক্লাসের স্লাইডে লাস্টের দিকে অনেকগুলো প্রবলেম দিয়ে রাখছি, ওইগুলা তোমরা একটু নিজেরাও ট্রাই করবা। ঠিক আছে, অনেকগুলো প্রবলেম দিয়ে রাখছি, তোমরা একটু নিজেরা ট্রাই করবা। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, কয়েক ঘন্টা দাদা? এই কয়েক ঘন্টা মাত্র। তো চলো দেখো, গড় মুক্ত পথ। কোন একটা পাত্রে ধরো একটা আদর্শ গ্যাস রাখা আছে। এই গ্যাসের অণুগুলা কিন্তু স্থির নাই। গ্যাসের অণুগুলা কি করতেছে? ছোটাছুটি করতেছে। তো গ্যাসের অণুগুলা যদি ছোটাছুটি করতে থাকে, তাহলে এই অণুগুলা পাত্রের দেওয়ালের সাথে এবং এই অণুগুলা পরস্পর নিজেদের সাথে কিন্তু কন্টিনিউয়াসলি সংঘর্ষে লিপ্ত হবে। দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটা অণু কিন্তু ফ্রিলি কিছুটা পথ অতিক্রম করে, বাধাহীনভাবে মুক্তভাবে কিছুটা পথ অতিক্রম করে। ওকে, তো এই যে বাধাহীনভাবে মুক্তভাবে যে পথটা অতিক্রম করে সেটাকে বলা হয় হচ্ছে মুক্ত পথ। এরকম কিছু সংখ্যক মুক্ত পথের যদি গড় মান চিন্তা করা হয়, তাহলে সেটাই হচ্ছে গড় মুক্ত পথ। তো খুবই সহজ জিনিস। তুমি যদি এই গ্যাসের মধ্যে গ্যাসের অণুগুলার ছোটাছুটি একটু জুম করে দেখো, একটু যদি জুম করে তুমি দেখতে পারো, তাহলে তুমি গ্যাসের অণুগুলার ছোটাছুটি এই ব্যাপারটা এরকম দেখতে পাবা। যে ধরো এই হচ্ছে একটা অণু, এটাকে আমরা আলাদা মার্ক করে রাখলাম। এ কাদের কাদের সাথে গিয়ে ধাক্কা লাগতেছে, ধাক্কা লাগাচ্ছে, কিভাবে ধাক্কা লাগাচ্ছে, সেই জিনিসটা আমরা মনে করো যে একটু এর পিছনে ক্যামেরা লাগিয়ে রাখছি, সেই ধাক্কাগুলো আমরা একটু দেখতেছি। তো মনে করো এই অণুটা এই দিক বরাবর যাচ্ছে, গিয়ে এই দিক থেকে অন্য একটা অণু আসছে, অন্য একটা অণু আসছে, সেই অণুটার সাথে গিয়ে ধাক্কা লাগছে। এই যে দেখো, এই যে ধাক্কা লাগলো, এই ধাক্কাটা লাগার লাগার আগ মুহূর্ত পর্যন্ত সরল রৈখিক ভাবে সে কিন্তু ফ্রি হয়ে এই অণুটা কিন্তু ফ্রিলি কিছুটা পথ অতিক্রম করছে। এবার যখন ধাক্কা লাগে যাবে তখন কি হবে? দুইটা দুই দিকে চলে যাবে। তো ধরো এই যে গোলাপি অণুটা সেটা এই দিক বরাবর কোন একটা দিকে চলে গেল, আর এই যে সাদা কালি দিয়ে যে অণুটাকে আমি মার্ক করে রাখছি সেই অণুটা বলো এই দিক বরাবর চলে গেল। গিয়ে আবার মনে করো অন্য আর একটা অণু এদিক দিয়ে আসতেছে, তার সাথে গিয়ে এখানে গিয়ে ধাক্কা লাগালো। তো এখানে গিয়ে যখন ধাক্কা লাগালো, আবার এই ধাক্কা লাগানোর পরে দুইটা অণু আবার দুই দিকে চলে গেল। তারপরে অণুটা এইখানে চলে আসলো, এইখানে এসে আরেকটা অণুর সাথে ধাক্কা লাগালো, এখানে আরেকটা অণু সেই অণুটার সাথে এসে ধাক্কা লাগালো। তাহলে এইভাবে দেখো, এই অণুটা গিয়ে এইটুকু সময়ের মধ্যে একটা দুইটা তিনটা অণুর সাথে ধাক্কা লাগাইছে, এবং এই দুটি ধাক্কার মধ্যবর্তী সময় এখানে একটা ধাক্কা, এখানে একটা ধাক্কা, দুটি ধাক্কার মধ্যবর্তী সময় ফ্রি হয়ে পথ অতিক্রম করছে। আবার এখানে একটা ধাক্কা, এখানে একটা ধাক্কা, দুটি ধাক্কার মধ্যবর্তী সময় ফ্রি হয়ে কিছুটা পথ সরল রৈখিকভাবে অতিক্রম করছে। এগুলারে বলা হচ্ছে মুক্ত পথ। তাহলে এখানে আমার আঁকা চিত্র অনুযায়ী D1, D2 এবং D3 দেখো তিনটা মুক্ত পথ। এই সবগুলো মুক্ত পথ কিন্তু সমান হয় না। এই অণুটার সাথে ধাক্কা লাগার পরে যখন এই অণুটার সাথে ধাক্কা লাগছে, তো এই ধাক্কার দূরত্বটা, এই দুটি ধাক্কার মধ্যকার দূরত্বটা, এই দূরত্বটা যত হবে পরবর্তী ধাক্কাও ঠিক একই দূরত্ব ঘটবে, এটা কি তুমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারো? না। তাহলে কি হচ্ছে, এই দূরত্বগুলা কিন্তু সবসময় সমান না। তো আমরা কি করব, কোনো একটা গ্যাসের ধরো এই পাত্রে কোনো একটা আদর্শ গ্যাস রাখা আছে, তো সেরকম একটা গ্যাসের এরকম কিছু সংখ্যক এরকম মুক্ত পথের আমরা গড় নিব, সেটাকেই বলা হচ্ছে গড় মুক্ত পথ। তাহলে আমি যদি এই চিত্র অনুযায়ী গড় মুক্ত পথ হিসাব করি, গড় মুক্ত পথ, এটা যদি আমরা হিসাব করি, গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে টোটাল মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই টোটাল মুক্ত পথের সংখ্যা। তাহলে এই এন হচ্ছে মুক্ত পথের সংখ্যা, আর এই এস হচ্ছে মুক্ত পথের সমষ্টি। তো মুক্ত পথের সমষ্টিটা কি হবে? মুক্ত পথের সমষ্টিটা হবে D1 প্লাস D2 প্লাস ডট 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 এরকম এন সংখ্যক ধাক্কা ডিএন, আর নিচে হচ্ছে এন। এই এন হচ্ছে ধাক্কার সংখ্যা। এবার দেখো দেখো এন হচ্ছে মুক্ত পথের সংখ্যা বা ধাক্কার সংখ্যা। কথাটা সত্যি কিনা? হ্যাঁ সত্যি। দেখো তো ধাক্কা কয়টা লাগছে? একটা ধাক্কা, দুইটা ধাক্কা, তিনটা ধাক্কা। ধাক্কা যতগুলা মুক্ত পথ ততগুলা, একটা
দুইটা, তিনটা। তাহলে এই n এর পরিচয়টা আমরা লিখতে পারি ধাক্কা সংখ্যা, দেখো এগুলো কিন্তু পরবর্তীতে লাগবে, ধাক্কা সংখ্যা অথবা মুক্ত পথ সংখ্যা, মুক্ত পথ সংখ্যা, অথবা আর একটা কথা বলতে পারি সেটা হচ্ছে অণুর সংখ্যা। অণুর সংখ্যা গুণ, দেখো অণুর সংখ্যা একটু গুণে দেখো, এটার সাথে এটা গিয়ে এটার সাথে ধাক্কা লাগছে, একটা অণু, দুইটা অণু, তিনটা অণু। অনেকে বলতে পারে ভাই এইটা আর একটা অণু যে, না, ও তো গিয়ে ধাক্কা লাগাইছে, তো পথের মাঝখানে অণু আছে যতগুলা সেই সেই অণুর সংখ্যা, মানে এরে বাদ দিয়ে ও যাদের সাথে ধাক্কা লাগাবে তাদের সংখ্যা। কি ক্লিয়ার? তাহলে ধাক্কার সংখ্যা তিনটা, অণুর সংখ্যা তিনটা, দেখো মুক্ত পথের সংখ্যাও তিনটা। তাহলে এই এন কে কিন্তু আমি অনেকগুলো কথা বলতে পারি। তাহলে উপরে মুক্ত পথের সমষ্টি নিব, নিচে মুক্ত পথের সংখ্যা নিব, অথবা ধাক্কার সংখ্যা নিব, অথবা অণুর সংখ্যা নিব যাদের সাথে গিয়ে ধাক্কা লাগাবে, দিয়ে হিসাব নিকাশ করে আমরা গড় মুক্ত পথের মান পাবো। তিনজন বিজ্ঞানী এই হিসাব নিকাশটা করছে, তিনজন বিজ্ঞানী এই ডেরিভেশনটা করছে। তো প্রথমে আসো ক্লসিয়াস, প্রথমে আসো ক্লসিয়াস যে হিসাবটা করছে। ক্লসিয়াস তার হিসাব অনুযায়ী গড় মুক্ত পথ ল্যামডা, ক্লসিয়াসের কারণে আমরা ল্যামডা সি দিয়ে লিখি। তো এটা হচ্ছে 1/n পাই সিগমা স্কয়ার। এন কি? এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, পাই তো বুঝতে পারতেছো, সিগমা হচ্ছে অণুর ব্যাস, নট ব্যাসার্ধ, অণুর ব্যাস, ব্যাসার্ধ না, কিন্তু ব্যাসার্ধ দেওয়া থাকলে 2 দিয়ে গুণ করে সিগমার মানটা ঠিকঠাক ভাবে বসাইতে হবে। ক্লসিয়াস, তারপরে বিজ্ঞানী বোলজম্যান এই ডেরিভেশনটা করছে। তো বিজ্ঞানী বোলজম্যান তার হিসাব অনুযায়ী ল্যামডা বি, এটা ইকুয়াল টু, দেখো ফরম্যাট, হিসাব নিকাশের ফরম্যাটে কি আছে, শুধু তিনজন বিজ্ঞানীর জন্য ধ্রুবকটা আলাদা। তাহলে বোলজম্যানের জন্য ধ্রুবক হচ্ছে 3/4 n পাই সিগমা স্কয়ার, n পাই সিগমা স্কয়ার, এটা হচ্ছে বোলজম্যানের হিসাব অনুযায়ী। আর লাস্টে হচ্ছে ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল হচ্ছে আণবিক বেগ বন্টনের হিসাব করে করে, এইটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তোমাকে যদি বলে গড় মুক্ত পথ বের করো, তুমি ম্যাক্সওয়েলেরটাই করবা। তাহলে ম্যাক্সওয়েলের হিসাব অনুযায়ী ল্যামডা এম, এটা হচ্ছে 1/√2 n পাই সিগমা স্কয়ার, এটা বেশি পারফেক্ট। এই তিনটার মধ্যে যদি নাম উল্লেখ করে না দেয় তুমি ম্যাক্সওয়েলেরটা করবা, আর যদি নাম উল্লেখ করে দিয়েই দেয় তাহলে তো যার নাম উল্লেখ করে দিবে তার প্রদত্ত সূত্র অনুযায়ী তুমি করবা। তাহলে পরিচয় জানতে হবে কার? ছোট হাতের এন এর। পোলাপান যে ভুলটা করে সেটা হচ্ছে ছোট হাতের এন দেখলেই ভাবে মূল সংখ্যা, না, এই ছোট হাতের এন এর পরিচয় হচ্ছে একক আয়তনে অ্যাটম নাম্বার, অর্থাৎ অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা পার মিটার কিউবে, ঠিক আছে, পার মিটার কিউবে, অনেক সময় সেন্টিমিটার কিউবে দেওয়া থাকবে, সেটাকে মিটার কিউবে করে নেব। সিগমার পরিচয় কি? অণুর ব্যাস, নট ব্যাসার্ধ, অণুর ব্যাস। তাহলে এইটা হচ্ছে একটা অণু, তাহলে সেই অণুর অনেক সময় ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের ব্যাস নিয়ে কাজ করতে হবে, এইটা হচ্ছে সিগমা। কি ক্লিয়ার? ওকে, তাহলে চলো শুরু করি। গড় মুক্ত পথের এই হিসাব নিকাশে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একক সময়ে সংঘটিত ধাক্কা সংখ্যা। একক সময়ে ধাক্কা সংখ্যা, ধাক্কা সংখ্যা পার ইউনিট টাইমে কতগুলো ধাক্কা সংঘটিত হবে একক সময়, সেটা হিসাব করতে হবে। খুবই সহজ, একটু আগে তুমি না গড় মুক্ত পথের হিসাব করলা, তাহলে গড় মুক্ত পথ এটা হচ্ছে ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু, উপরে ছিল মুক্ত পথের সমষ্টি, লিখি একটু বাংলাতে লিখি, মুক্ত পথের সমষ্টি, আর নিচে ছিল মুক্ত পথের সংখ্যা। তো সেই মুক্ত পথের সংখ্যা, ওইখানে আমরা তো ধাক্কার সংখ্যা লিখতেই পারি, ধাক্কার সংখ্যা। এবার একটা কাজ করে আসো, এই ধাক্কার সংখ্যাকে আমি সময় দিয়ে ভাগ দিলাম, ধরো একটা সার্টেন টাইম পিরিয়ড, যে মনে করো একটা সার্টেন টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটা দিয়ে নিচেও ভাগ দিলাম, উপরেও ভাগ দিলাম, এই যে টি দিয়ে উপরেও ভাগ দিলাম, নিচেও ভাগ দিলাম। যেহেতু উপরেও ভাগ দিছি নিচেও ভাগ দিছি, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। এবার একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, ধাক্কার সংখ্যা ডিভাইডেড বাই টাইম। তো ভাই ধাক্কার সংখ্যা ডিভাইডেড বাই টাইম, এইটা মানে কি? এটা মানে হচ্ছে একক সময়ে সংঘটিত ধাক্কা সংখ্যা, একক সময়ে ধাক্কা সংখ্যা, এটা হচ্ছে একক সময় ধাক্কা সংখ্যা। উপরে কি? মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই টাইম। তাহলে মুক্ত পথের সমষ্টি
ডিভাইডেড বাই টাইম। তো মুক্ত পথের সমষ্টি, মুক্ত পথ, তাকে যদি সময় দিয়ে ভাগ দেওয়া হয়, মুক্ত পথ মানে কি দূরত্ব এস, তাকে যদি সময় দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে? অণুর বেগ। তো গ্যাসের অণুর এই বেগটাকে আমরা কি বলবো? গ্যাসের অণুর এই বেগটাকে আমরা কি বলবো? এই বেগটা হচ্ছে সিআরএমএস। এই বেগটাকে সিআরএমএস। আসলে এই বেগটা সি এভারেজ হওয়া উচিত, কিন্তু আমাদের সিআরএমএস দিয়ে হিসাব, আমাদের বইতে সি এভারেজের কোনো কথা নেই, আমরা সিআরএমএস দিয়ে হিসাবটা করব। তাহলে মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই সময়, তাহলে এটা হচ্ছে অণুর বেগ। অণুর বেগ, তো কোন বেগ? অণুর আরএমএস বেগ। তাহলে অণুর বেগ কোনটা? সিআরএমএস। আমরা গ্যাসের অণু বেগ বলতে সিআরএমএস টাকেই বুঝবো। তাহলে এবার দেখো, আমি চাই একক সময় ধাক্কা সংখ্যা। তাহলে অতএব একক সময়ে ধাক্কা সংখ্যা, এটাকে ক্যাপিটাল লেটার এন দিয়ে লিখতে পারো চাইলে। এটা সমান সমান তাহলে কি হলো? অণুর বেগ সিআরএমএস ডিভাইডেড বাই নিচে হচ্ছে ল্যামডা, অর্থাৎ সিআরএমএস কে ল্যামডা দিয়ে ভাগ দিলে তুমি পাবা একক সময়ে কতগুলো ধাক্কা সংঘটিত হবে। ওকে, এইবার আসো, এইবার আমরা আরেকটা জিনিস বের করতে চাই, সেটা হচ্ছে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়, অথবা একটা ধাক্কা সংঘটিত হওয়ার, একটা সংঘর্ষ সংঘটিত হওয়ার সময়কাল। একটা ধাক্কা সংঘটিত হইলো, ধাক্কা সংঘটিত হওয়ার পরে ঠিক কতক্ষণ পর গিয়ে আরেকটা ধাক্কা সংঘটিত হবে, এই সময়টা বের করতে চাই। তাহলে এই সময়ের মধ্যেই তো আসলে একটা ধাক্কা সংঘটিত হচ্ছে, যে একটা ধাক্কা সংঘটিত হলো, হয়ে যাওয়ার পরে কতক্ষণ পরে আরেকটা ধাক্কা সংঘটিত হবে। তাহলে এই ধাক্কাটা সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাই তো একটা ধাক্কা সংঘটিত হওয়ার ম্যাক্সিমাম সময় আর কি, তাই না? ম্যাক্সিমাম টাইম ইন্টারভেল। তাহলে আমরা সেইটা একটু বের করতে চাই, সেইটা একটু হিসাব করতে চাই, যে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময় অথবা একটা ধাক্কা সংঘটিত হওয়ার সময়। পরপর দুটি ধাক্কা সংগঠিত হওয়ার সময়, অথবা একটি ধাক্কা সংগঠনের একটি ধাক্কা বা সংঘর্ষের সর্বোচ্চ সময় আর কি, এইটা আমরা বের করতে চাই। এটাকে ছোট হাতে টি দিয়ে লিখলাম। কিভাবে হিসাব করব? কম্পাঙ্ক আর পর্যায়কালের মতো। কম্পাঙ্ক জিনিসটা কি? একক সময়ে যতবার ঘূর্ণন, সেটা কম্পাঙ্ক। আর পর্যায়কাল কি? একটা কম্পনের জন্য যতটুকু সময়। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? পরস্পরের ইনভার্স না এরা? f = 1/t না? তাহলে এটা কি হবে? এইটা হচ্ছে একক সময় সংঘটিত ধাক্কা। তাহলে চিন্তা করো, একক সময় সংঘটিত ধাক্কা মানে n সংখ্যক ধাক্কা সংঘটিত হয় 1 সেকেন্ডে। তাহলে অতএব একটি ধাক্কা সংঘটিত হয় কত সময়? 1/n। তাহলে এটাই হচ্ছে আমাদের টি। কথা কি বুঝতে পারছো? যে একক সময়ে সংঘটিত ধাক্কা সংখ্যা n, তাহলে n টি ধাক্কা সংঘটিত হয় 1 সেকেন্ডে, একটি ধাক্কা সংঘটিত হয় কত সেকেন্ডে? তাহলে n, এই n এর বিপরীত রাশি 1/n। তাহলে অতএব t = তখন হবে λ/CRMS। এটা হচ্ছে একটা ধাক্কা সংঘটিত হওয়ার মোট সময়কাল। তাহলে এই সূত্রগুলো মাথায় রাখলে তুমি গড় মুক্ত পথ রিলেটেড যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। তো দেখো, একটা বাচ্চা টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে, জাস্ট নিয়ম রক্ষার জন্য দেওয়া। তো চট করে তুলে ফেলো, দেখো কি দেওয়া আছে, আমার সাথে সাথে তুলে ফেলো। খুবই ছোট্ট একটা ম্যাথ। অণুর ব্যাসার্ধ, নট ব্যাস, অণুর ব্যাসার্ধ দেওয়া আছে, আমার লাগবে ব্যাস, একে 2 দিয়ে গুণ করতে হবে। আর বলছে কি প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, এটা প্রতি ঘন সেন্টিমিটারে, প্রতি মিটার কিউবে না, কিন্তু প্রতি সেন্টিমিটার কিউবে আর কি। তাহলে প্রতি সেন্টিমিটার কিউবে অণুর সংখ্যা, এটা ল্যামডা কত বের করতে হবে। তাহলে দেখো ল্যামডা ইকুয়াল টু বলে নাই কার সূত্র অনুযায়ী, তাহলে আমরা কার সূত্র অনুযায়ী করব? 1/√2 n পাই সিগমা স্কয়ার। কার সূত্র অনুযায়ী করব? ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী করব, তাই তো? কার সূত্র? ম্যাক্সওয়েলের সূত্র। একক আয়তনে কতগুলো অণু আছে সেটা বসাইতে হবে। একক আয়তনে অণু প্রতি ঘন সেন্টিমিটার অণু সংখ্যা, তাহলে n হচ্ছে, দেখো n হচ্ছে 2.79 × 10⁻19 পার সেন্টিমিটার কিউব। দেখো ইউনিট অনেকে কনভার্ট করতে পারো না, এই জিনিসটা একটু শিখে রাখো। 2.79 × 10⁻19 এটা ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার কিউব। এই যে 1 সেন্টিমিটার কিউবে এতগুলো। এবার এই 1 সেন্টিমিটার কিউবকে আমি মিটার কিউব বানাবো। 1 সেন্টিমিটার কিউবকে কিভাবে মিটার কিউব বানানো হয়? 1 সেন্টিমিটার কিউবকে মিটার কিউব বানাবো
তাহলে 1 × 10⁻⁻6 মিটার কিউব। কথা কি বুঝছো? 1 × 10⁻⁻6 মিটার কিউব। তাহলে এবার 10⁻6 উপরে চলে যাবে, তাহলে 19 এর সাথে 6 যোগ দাও, 19 যোগ 6 25, তাহলে 2.79 × 10⁻25 এত এত পার মিটার কিউব। বুঝলা? দেখো মিটার কিউবে চলে গেছে। এন এর মানটা বের করে নিলাম, অণুর ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ থেকে ব্যাস পাবো, তো ব্যাস হচ্ছে সিগমা 2 × 3.6 × 10⁻⁻8 সেন্টিমিটার, তাহলে 10⁻8 × 10⁻2 মিটার, তাহলে 10⁻10 মিটার। শেষ। 1/, এখানে মান বসে দিবা, √2 2.75 × 10⁻25 পাই 3.1416, আর সিগমা স্কয়ার হচ্ছে 2 × 3.6 × 10⁻10 তার স্কয়ার। তাহলে দেখি কত আসে। 1/√2 গুণ 2.75 এক্সপোনেনশিয়াল ফাংশন 25, তারপরে 3.1416, তারপর 2 × 3.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 তার স্কয়ার। তাহলে মানটা আসবে 1.757 × 10⁻8 মিটার। এটা হচ্ছে গড় মুক্ত পথ। আসছে সবার? বলো। গুড, ভেরি গুড, হয়ে গেছে, শেষ। নিয়ম রক্ষা। এই ম্যাথটা খুবই সুন্দর। একটা সিলিন্ডার, দেখো সেই সিলিন্ডারে কিছু গ্যাস আছে। কি গ্যাস? অক্সিজেন গ্যাস। কতটুকু? 16 গ্রাম। এই সিলিন্ডারে কত চাপে গ্যাসটা রাখা আছে? প্রেসার বলে দেওয়া আছে 3 atm, তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, অণুর ব্যাসার্ধ, এটা কার ব্যাসার্ধ? অণুর ব্যাসার্ধ। নাও ছোট্ট করে লিখে ফেলো, চিত্র এঁকে লিখে ফেলো। অণুর ব্যাসার্ধ হচ্ছে 1.5 × 10⁻10 মিটার। ওকে, তাহলে এই যে সবকিছু আমাদের দেওয়া আছে, বলছে দুইটা কোশ্চেন, এক ল্যামডা নির্ণয় করো, আর একটা হচ্ছে ধাক্কা পার সেকেন্ড, মানে কি একক সময় সংঘটিত ধাক্কা, একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা নির্ণয় করো। তো চলো করো। তাহলে প্রথমে তোমরা একটু ভাবো, ঠিক আছে? কোশ্চেন তোলার চেয়ে ভাবা দরকার। তো কোশ্চেন তো তোলা হয়ে গেছে, আমার কথার মধ্যে কোশ্চেন তুলে ফেলছো হয়তো। এইবার আমি তোমাদের ভাবতে টাইম দিলাম, নাও কোশ্চেনটা নিয়ে ভাবো। ঠিক আছে, ভাবো, কোশ্চেনটা নিয়ে একটু ভাবো। ভাইয়া হাতে ম্যাথ তুলে এনেছেন, ক্লাসে এসেই তুলতেন, ক্লাসে এসে তুললে একটু সময় বেশি লাগতো, আজকে অনেকগুলো ম্যাথ করাবো তো। ভি বের করবো, একজন বলছো ভি বের করবা কিনা। আমার দরকার গড় মুক্ত পথ ল্যামডা, আর তারপরে দরকার হচ্ছে ধাক্কা পার সেকেন্ড। তো এর জন্য যা যা লাগবে তাই তাই আমি বের করব। এবার একটু সবাই বোর্ডে দেখো, খুবই সুন্দর একটা ম্যাথ এটা। ঠিক আছে, আমাকে কোশ্চেন করতে দিলে আমি এই কোশ্চেনটা দিতাম। ঠিক আছে, আমাকে যদি কোশ্চেন করতে দেওয়া হয়তো আমি এই কোশ্চেনটা দিতাম। তাহলে আমাদের ল্যামডা বের করতে হবে। আমাদের কোনো নাম বলে দেওয়া না থাকলে আমরা ক্লসিয়াস ম্যাক্সওয়েল খাটাবো, √2 n পাই সিগমা স্কয়ার। ঠিক আছে, এন হচ্ছে একক আয়তনে অ্যাটম নাম্বার। তো সেটা তো আমাদের বলে দেওয়া নেই। অনেকে বলতে পারো কেন ভাই, দেওয়া আছে তো, এই যে 16 গ্রাম অক্সিজেন, তাহলে এই যে মোল 16/32 নেন, বসাই দেন, হবে? এই এন এর পরিচয় কি? একক আয়তনে অণুর সংখ্যা, এটা মোল সংখ্যা, হবে না। এন এর মতো দেখলেই যে একক আয়তনে অণুর সংখ্যা হয় তা না। তারপরে কি বলছে? তারপরে হচ্ছে সিগমার মান বের করতে, মানে সিগমার মান দরকার। তো সিগমা অণুর ব্যাসার্ধ, অণুর ব্যাস পেয়ে গেছি। তাহলে সিগমা পাইছি, পাই জানি, √2 জানি, শুধু জানি না এন, একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে আমাদের বের করতে হবে এখানে একক আয়তনে কি পরিমাণ অণু আছে। দেখো এটা বের করার উপায় তোমারে বলি। তাহলে ছোট হাতের এন এর পরিচয় হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, তাহলে টোটাল অণুর সংখ্যা, এখানে মনে করো টোটাল অণু আছে এন সংখ্যক, টোটাল, আর এর টোটাল আয়তন ভি। তাহলে একক আয়তনে অণুর সংখ্যা হবে বড় হাতের এন ডিভাইডেড বাই হচ্ছে ভি। এখন মানগুলা বসাইলেই হবে। পাবা কিনা? হ্যাঁ পাবা। দেখো একটু বোর্ডে দেখো, একটু বোর্ডে দেখো, তুমি পাবা কিভাবে? এই যে ভি, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, টি জানা, দেখো টি জানা,
আর এর মান তো আমরা জানি 8.316, প্রেসার জানা, মোল সংখ্যা 16/32 জানা, তাহলে ভি এর মানটা আমরা পাবো। এবার অণুর সংখ্যা টোটাল এখানে কতটুকু অণু আছে জানি কিনা? হ্যাঁ জানি, 16 গ্রাম অক্সিজেন, তাহলে মোল সংখ্যা 0.5 মোল আর কি। তাহলে মোল সংখ্যা, এই যে মোল সংখ্যা, অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে কতগুলো অণু আছে সেটা হচ্ছে 0.5 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে বসাই দিলেই কাজ শেষ। কি কথা বুঝছো? এখানে বসাই দিলেই তো কাজ শেষ। এবার কথা হচ্ছে কি, আমি ধাপে ধাপে করতে চাই না, প্রথমে অণুর সংখ্যা বের করো, টোটাল এখানে অণুর সংখ্যা কত মোল সংখ্যার সাহায্যে বের করো, আয়তন বের করো, তারপরে টোটাল অণুর সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দাও, টোটাল অণুর সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দাও, ঠিক আছে, দিয়ে এখান থেকে ছোট হাতের এন অর্থাৎ একক আয়তনে অণুর সংখ্যা বের করো, নিয়ে এখানে বসাও। কত ঝামেলা, কত কষ্ট, আমরা এটা করতে চাই না। তাহলে আমরা কি করব? আমরা একবারে করতে চাই। তাহলে একবারে করার জন্য কি করা যায়? এই যে ছোট হাতের এন, এটা হচ্ছে টোটাল অ্যাটম নাম্বার ডিভাইডেড বাই আয়তন। তাহলে তুমি দেখো তো ভাই, আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা? এই আয়তন ভি কে পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, বিপদে পড়লে এই সূত্রের আশ্রয় নিবা। পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে ভি ইকুয়াল টু কি? এন আর টি ডিভাইডেড বাই পি, তো পি চলে গেল উপরে, পি চলে গেল উপরে, ঠিক আছে। ভি ইকুয়াল টু বসালাম এন আর টি ডিভাইডেড বাই পি, তো এন আর টি ডিভাইডেড বাই পি, পি উপরে চলে গেল। এবার এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, তাহলে মোল সংখ্যা কিন্তু মোল সংখ্যা, এবার এই মোল সংখ্যা এটা হচ্ছে অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা কিন্তু মোল সংখ্যা। হ্যাঁ, তাহলে এই এন হচ্ছে মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। এবার একটু খেয়াল করো, দেখো এই যে মোল সংখ্যা কেটে গেল, তাহলে কি থাকলো? একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা কি থাকলো? অ্যাভোগাড্রো সংখ্যা গুণ প্রেসার ডিভাইডেড বাই আরটি। সুন্দর করে এখানে বসায় দাও, বসায় দিলে দেখবে এরকম একটা সূত্র পেয়ে যাবে। দেখো একটু তাকাও, নিচে √2, এন এর জায়গায় তো এটা বসাবা, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার নিচে, প্রেসার পি নিচে, আর পাই নিচে, সিগমা স্কয়ার নিচে, ডিভাইডেড বাই আরটি, তাহলে আরটি লাভ দিয়ে চলে যাবে উপরে, তাহলে উপরে আরটি। এই হচ্ছে সূত্র। এখন কথা হচ্ছে এই সূত্র মুখস্থ রাখার দরকার নেই, বিভিন্ন বই, টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক তুমি অনেক জায়গায় হয়তো এই সূত্রটা দেখতে পারো, দেখে মনে হবে হাই হাই এটা তো অপূর্ব ভাই করায় নাই, ঠিক আছে, এরকম মনে করার কিছু নাই, কারণ এই যে এটা তোমাকে আমি করাইছি আসলে। তাহলে ওখান থেকে এনে বসে দিলাম, এইবার আসো চটপট করে মান বসে দাও, 3 ধাপের জায়গায় 1 ধাপে হয়ে যাবে। 8.316 টেম্পারেচার টি, এটা হচ্ছে 28 প্লাস 273 ডিভাইডেড বাই নিচে হচ্ছে √2 6.02 ইন্টু 10⁻23 প্রেসার, তো প্রেসার কত কত এটিএম? 3 এটিএম, তাহলে 3 ইন্টু 1.01325 ইন্টু 10⁵ বসালাম। প্রেসারের মানটা, পাইয়ের মান 3.1416, এবার থাকলো হচ্ছে সিগমা, অণুর ব্যাসার্ধ, তাহলে ব্যাস হচ্ছে 2 গুণ 2 ইন্টু 1.5 ইন্টু 10⁻10 তার ভায়া স্কয়ার। সবই আমি জানি, তাহলে আমাদের বের করতে হবে ল্যামডার মান। তো তোমাদের একটু বিশ্বাস করব কি বলো? তোমাদের একটু বিশ্বাস করব? এক একজন এক এক উত্তর দিছো, কেমনে বিশ্বাস করব বলো তো? 1.07 ইন্টু 10⁻⁻4, না বিশ্বাস করার দরকার নেই, এক একজন এক এক রকম উত্তর দিলা, থাক, বক্স শেষ। এবার কি বলছে? ধাক্কার সংখ্যা নির্ণয় করো, ধাক্কার সংখ্যা নির্ণয় করো। তাহলে ধাক্কার সংখ্যা 2 নম্বর, ধাক্কার সংখ্যা পার সেকেন্ড, একটু আগে তো আমরা বের করে আসলাম সূত্র, এই যে একক সময়ে ধাক্কার সংখ্যা n CRMS ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে একক সময়ে ধাক্কার সংখ্যা n, এটা CRMS ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডার মান এই যে এখান থেকে এনে, ল্যামডার মানটা এখান থেকে এনে বসাই দিবা এখানে, ল্যামডার মানটা, তাহলে ল্যামডার মানটা এখানে বসাই দিবা, শেষ। এবার CRMS কত হবে? CRMS হচ্ছে √3RT ডিভাইডেড বাই m। অক্সিজেন গ্যাস বলা আছে, তাহলে m এর মান, এই m এর মান অক্সিজেন গ্যাস বলা আছে যেহেতু, তাহলে √3R 8.316, টেম্পারেচার টি হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 28 প্লাস 273, আর অক্সিজেন গ্যাস তাহলে 32 গ্রাম, গ্রামকে কেজি করতে হবে, 32 গুণ 10⁻32 গ্রাম, তাহলে 32 গুণ 10⁻³ কেজি ডিভাইডেড বাই ল্যামডা, ডিভাইডেড বাই ল্যামডা দিয়ে পাওয়া একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা এত, এত টি ধাক্কা এত বা পার সেকেন্ড, একক হচ্ছে পার সেকেন্ড, যে ধাক্কা পার সেকেন্ডে কতগুলা, শেষ। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো এইবার আমরা পড়বো হচ্ছে স্বাধীনতার মাত্রা।
স্বাধীনতার মাত্রা কোন বস্তু বা কণার অবস্থান বা অবস্থা প্রকাশ করার জন্য, কোন বস্তুর গতির অবস্থা বা অবস্থান প্রকাশ করার জন্য, স্টেট প্রকাশ করার জন্য যে কয়টা স্বাধীন চলরাশির দরকার হয় তাদেরকে বলা হয় স্বাধীনতার মাত্রা। এত চিত্র আঁকা লাগবে না, এটা চিত্র আঁকা লাগবে না, জাস্ট একটু জানার জন্য, বোঝার জন্য। তাহলে তুমি দেখো, তুমি ওই যে মাত্রা পড়ছিলা না গতিবিদ্যাতে, কয় মাত্রা, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি পড়ছো না? ওই জিনিসটাই হচ্ছে মাত্রা। তাহলে স্বাধীনতার মাত্রা, ধরো একটা পিঁপড়া দুইটা লাঠি দিয়ে একটা দড়ি টান টান করে বাঁধা আছে। তো একটা পিঁপড়া মনে করো এই দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সে সরল রৈখিক পথে যাবে, সে একমাত্রিক গতিতে যাবে, সে কোনোভাবেই দ্বিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক গতিতে যাইতে পারবে না। এই সুতার উপর দিয়ে যদি পিঁপড়াটা হেঁটে হেঁটে আসে, তাহলে তার গতি জাস্ট একটা স্বাধীন চলরাশির উপর নির্ভরশীল, সেটা হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ। এই কারণে তার গতিটাকে বলা হয় একমাত্রিক গতি। একমাত্রিক গতি। আর তার ডিগ্রি অফ ফ্রিডম কে এফ দিয়ে আমরা লিখি, ঠিক আছে? তো সেই ডিগ্রি অফ ফ্রিডম কোন কোন জায়গায় এটাকে এন দিয়েও লেখে, কোনো ব্যাপার না, আমরা এফ দিয়ে লিখবো। তো সেই ডিগ্রি অফ ফ্রিডম এটা হচ্ছে 1, কারণ সে একটা অক্ষেই স্বাধীন, ঠিক আছে? একটা অক্ষেই স্বাধীন। এবার আসো, এবার হচ্ছে একটা তল, একটা দ্বিমাত্রিক তল, একটা দ্বিমাত্রিক তলে ধরো একটা, মনে করো একটা তেলাপোকা মেঝের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এটা উঠতে পারে না, সাপোজ উঠতে পারে না, বা একটা ইঁদুর চিন্তা করো, তেলাপোকা অনেক সময় উড়ে চলে যাবে, ওড়া যাবে না, ঠিক আছে? ওড়া যাবে না। তাহলে এটা হচ্ছে একটা ইঁদুর এই তলের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তার গতি হচ্ছে দ্বিমাত্রিক, সে এক্স অক্ষে ওয়াই অক্ষে যাইতে পারে, তাহলে তার গতি দ্বিমাত্রিক, তার গতি দুইটা স্বাধীন চলরাশির উপর নির্ভরশীল, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ডাইমেনশনের উপর নির্ভরশীল। তাহলে তার গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি, তার গতিটা দ্বিমাত্রিক গতি, তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। ওকে, এবার মনে করো একটা মৌমাছি অথবা একটা প্রজাপতি, এটা উড়ে বেড়াইতে পারে। তাহলে এ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটা অক্ষেই কিন্তু তার গতির উপাংশ থাকতে পারে। এর গতির উপাংশ যেমন 2 অক্ষে এক্স অক্ষে ওয়াই অক্ষে থাকে, আর এর গতিটা তো শুধুমাত্র এক্স অক্ষেই থাকে। তাহলে এর গতির উপাংশ এক্স অক্ষ ওয়াই অক্ষ 2 অক্ষে বলে দ্বিমাত্রিক, এটার গতির উপাংশ 3 অক্ষ বরাবরই থাকতে পারে, এই কারণে ত্রিমাত্রিক গতি। ধরো এই যে প্রজাপতির অবস্থান ভেক্টর এখানে, তাহলে এই হচ্ছে তার অবস্থান ভেক্টর, এটা হচ্ছে তার বেগ, এই যে সি বেগ। তাহলে এই বেগের দেখো তিনটা উপাংশ, এই যে এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এইটা হচ্ছে তার জেড অক্ষ বরাবর, এইটা হচ্ছে জেড অক্ষ বরাবর, আর এইটা হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর। এটা তার এক্স অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটা হচ্ছে ত্রিমাত্রিক গতির জন্য এর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, ঠিক আছে? তাহলে ডিগ্রি অফ ফ্রিডমের একটা সাধারণ ধারণা আমরা পাইলাম। এবার এই ডিগ্রি অফ ফ্রিডম 3 ধরনের হয়: রৈখিক, আবর্ত বা ঘূর্ণন, এবং স্পন্দন বা কম্পন। 3 ধরনের ডিগ্রি অফ ফ্রিডম থাকতে পারে। 3 ধরনের গতির জন্য 3 ধরনের ডিগ্রি অফ ফ্রিডম। এবার আসো, ডিগ্রি অফ ফ্রিডমটা আসতেছে কি থেকে? ডিগ্রি অফ ফ্রিডমটা আসতেছে প্রত্যেক মাত্রায় তার গতিশক্তি থেকে, প্রত্যেক মাত্রায় তার শক্তি থেকে আসতেছে। তো প্রথমে আসো রৈখিক। কোন বস্তু ধরো রৈখিকভাবে গতিশীল, তার কোনো কৌণিক গতি বা স্পন্দন গতি নেই, তাহলে কোন বস্তু রৈখিকভাবে কয়টা অক্ষে গতিশীল হইতে পারে? 3টা অক্ষে। ধরো একটা বস্তু, ধরো একটা গ্যাসের অণু, একটা দ্বিপারমাণবিক গ্যাসের অণু, হ্যাঁ, এই গ্যাসের অণুটা, এই যে গ্যাসের অণুটা, এই গ্যাসের অণুটা 3টা অক্ষ বরাবর দৌড়াইতে পারে। এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে না, এক্স অক্ষ বরাবর তার বেগ থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবর তার বেগের উপাংশ থাকতে পারে, জেড অক্ষ বরাবর তার বেগের উপাংশ থাকতে পারে। তাহলে 3টা অক্ষ বরাবর তার বেগের উপাংশ থাকতে পারে। 3টা অক্ষ বরাবর বেগের উপাংশ থাকার কারণে, 3 অক্ষ বরাবর বেগের উপাংশ থাকার কারণে 3 অক্ষ বরাবর তার গতি। তাহলে প্রত্যেক অক্ষ বরাবর গতির জন্য একটা একটা করে ডিগ্রি অফ ফ্রিডম। এক্স অক্ষ বরাবর রৈখিক গতির জন্য একটা ডিগ্রি অফ ফ্রিডম, ওয়াই অক্ষ বরাবর গতির জন্য একটা ডিগ্রি অফ ফ্রিডম, জেড অক্ষ বরাবর তার গতির জন্য আরেকটা ডিগ্রি অফ ফ্রিডম। এই ডিগ্রি অফ ফ্রিডম, প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমে গ্যাসের গতিশক্তি থাকবে। তো সেই শক্তিগুলো আমরা একটু দেখি। মনে করো এক্স অক্ষ বরাবর শক্তি ই এক্স, তাহলে হাফ এম ভি এক্স স্কয়ার। তারপরে ই ওয়াই হাফ এম ভি ওয়াই স্কয়ার। ই জেড হাফ এম ভি জেড স্কয়ার। দেখো কয়টা গতিশক্তি? 3টা গতিশক্তি। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। বুঝলা? ডিগ্রি অফ ফ্রিডম কত? 3 অক্ষে দৌড় দিতে পারে। রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3টা।
এইবার আসো আবর্ত বা ঘূর্ণন, একটা দ্বিপারমাণবিক গ্যাসের অণু, এই যে দ্বিপারমাণবিক গ্যাসের অণু দুইটা অ্যাটম বা পরমাণু নিয়ে তৈরি, তাহলে একটা অণু আরেকটা অণুর হাত ধরে আছে এইভাবে, ঠিক আছে, একটা অণু এইভাবে হাত বাড়ায় রাখছে, আর একটা অণু উল্টা দিক থেকে হাত বাড়ায় রাখছে, এই যে এই অণুটা হাত বাড়ায় রাখছে, এই অণুটা হাত বাড়ায় রাখছে, এই যে দুইটা অণু হাত ধরে আছে। এবার হাত ধরে ঘুরতে পারে, হাত ধরে কিভাবে ঘুরতে পারে, হাত ধরে মনে করো যে এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারে, হাত ধরে ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, হাত ধরে জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে। তাহলে দেখো তিনটা অক্ষের চারপাশে ঘুরতে পারে, তাহলে তিনটা অক্ষ বরাবর তার কৌণিক গতি। তাহলে কৌণিক গতির জন্য শক্তির আর এইরকম থাকবে না, এই সূত্র থাকবে না, কারণ কৌণিক গতির জন্য কৌণিক গতি সূত্র। তাহলে এই ক্ষেত্রে ধরো এক্স অক্ষ বরাবর কৌণিক গতি, এক্স অক্ষ বরাবর কৌণিক গতি হাফ আই ওমেগা স্কয়ার, তাহলে হাফ আই ওমেগা এক্স স্কয়ার, বুঝলা? তারপরে আই হচ্ছে জড়তার ভ্রামক, আই হচ্ছে জড়তার ভ্রামক। তারপরে ই ওয়াই হাফ আই ওমেগা ওয়াই স্কয়ার। তারপরে ই জেড হাফ আই ওমেগা জেড স্কয়ার। এই যে তিনটা। ঠিক একইভাবে স্পন্দন বা কম্পন, ধরো স্পন্দন বা কম্পন, ধরো একটা স্প্রিং, একটা স্প্রিং এর দুই মাথা ধরে রাখছো, এটাকে তুমি এক্স অক্ষ বরাবর কম্পিত করতে পারো, ওয়াই অক্ষ বরাবর কম্পিত করতে পারো, আবার জেড অক্ষ বরাবর কম্পিত করতে পারো। তিনটা অক্ষ বরাবর কি কিন্তু কম্পিত হতে পারে। গ্যাসের ধরো কোন একটা দ্বিপারমাণবিক গ্যাসের দুইটা অ্যাটম এরকম আছে, এই দুইটা অ্যাটমও কিন্তু এইভাবে কম্পিত হতে পারে। তাহলে তাদের কম্পন গতিও থাকে, রৈখিক গতি থাকে, ঘূর্ণন গতি থাকে, কম্পন গতি থাকে। কি কথা বুঝছো? আবার আটকে যাচ্ছে, আবার আটকে যাচ্ছে, বলো। এখন ঠিক আছে? আচ্ছা, একটু ল্যাগ করতেছে, মেবি একটু নেট প্রবলেম করছে। ঠিক আছে, নাও একটু কষ্ট মষ্ট করে সহ্য করে নাও। আর এখন তো জাস্ট থিওরির কথা বলতেছি, এখন তো ম্যাথ করাচ্ছি না, যেগুলো জাস্ট খালি শুনবা। তাহলে তিন অক্ষ বরাবর তার স্পন্দন গতির জন্য তিনটা অক্ষ বরাবর তিনটা স্পন্দন বা কম্পন ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এই যে মানে শক্তির সূত্রগুলা এই ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে ই এক্স হাফ কে এক্স স্কয়ার, ঠিক আছে, হাফ কে এক্স স্কয়ার, ওই যে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তির মতো। ই ওয়াই হাফ কে ওয়াই স্কয়ার, আর ই জেড হাফ কে জেড স্কয়ার। এইবার শোনো, এই যে আমি তোমাকে অলরেডি 9টা ডিগ্রি অফ ফ্রিডম দেখাই দিছি, 3টা 6টা 7টা 8টা 9টা। এবার মনে করো কোনো একটা গ্যাসের অণুর এই তিনটা আছে, এইগুলা নাই, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম 3। ওকে, কোন গ্যাস অণুর ধরো এখান থেকে তিনটা আছে, এখান থেকে দুইটা আছে, এখান থেকে দুইটা আছে, এখান থেকে তিনটাই নাই, দুইটা আছে, বাকিটা নাই, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম 5। আর এগুলা ধরো নাই, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। ধরো কোনো গ্যাস অণুর এখান থেকে তিনটাই আছে, এখান থেকে তিনটাই আছে, ওইখান থেকে একটাও নাই, তাহলে 6। কোন গ্যাস অণুর ডিগ্রি অফ ফ্রিডম এখান থেকে তিনটা আছে, এখান থেকে তিনটা আছে, এখান থেকে ধরো একটা আছে, একটা, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 7। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে, তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 7, এইভাবেই ডিগ্রি অফ ফ্রিডম হবে। ওকে, দাঁড়াও একটু দেখি, এখন হালকা প্রবলেম হচ্ছে। দাদা CO2 এর ডিগ্রি অফ ফ্রিডম তা বুঝাই দিয়ে, আচ্ছা বুঝাই দিব, ঠিক আছে। নেট সমস্যা কেন করবে বলো তো? এফবি তেও হইল, আটকে যায় দাদা। আটকে যায় ওইভাবে, এফবিতে আসেন। এখন ক্লিয়ার? আচ্ছা, মাঝে মাঝে একটু একটু হয়তো সমস্যা করবে। ওকে, এবার আসো, একটু পর পর আটকাই। আচ্ছা, ঠিক হয়ে যাবে, এই যে আরেকটু রাত হলেই ঠিক হয়ে যাবে। দেখো, এবার আসো, আমরা স্বাধীনতার মাত্রা হিসাব করব গ্যাসের জন্য। ভাই ধরো একটা গ্যাস সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারে এক পারমাণবিক গ্যাস আছে, এই গ্যাস সিলিন্ডারে একটা এক পারমাণবিক গ্যাস আছে। এক পারমাণবিক গ্যাসের একটা অণুই কিন্তু একটা পরমাণু, একটা পরমাণু দিয়েই কিন্তু অণু তৈরি। তাহলে আমি যদি একটা একটা অণুকে এখান থেকে তুলে নিয়ে আসে এখানে দেখি তিনটা অক্ষের কি ধরনের গতি থাকে,
তিনটা অক্ষে এর কি ধরনের গতি থাকে? তাহলে তুমি দেখো তো, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। একটা এক পারমাণবিক গ্যাসের অণু, এটা হচ্ছে একটা এক পারমাণবিক গ্যাসের অণু, একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি। তাহলে এই অণুটা তিনটা অক্ষ বরাবর দৌড়াইতে পারে। এক্স অক্ষ বরাবর দৌড়াইতে পারে, এক্স অক্ষ বরাবর তার রৈখিক বেগ থাকে, ওয়াই অক্ষ বরাবর দৌড়াইতে পারে এবং জেড অক্ষ বরাবর দৌড়াইতে পারে, জেড অক্ষ বরাবর দৌড়াইতে পারে। এইবার শোনো, কম্পিত হওয়ার জন্য দুইটা লাগবে, দুইটা ছাড়া কম্পিত হইতে পারবে না। তে আছে একা, তাহলে এর কোনো কম্পন গতি নাই। আবার হাত ধরে ঘুরতে গেলেও দুইটা লাগবে, একটা কোনোদিন ঘুরতে পারবে না। অক্ষের চারপাশে ঘুরবে, তো অক্ষের চারপাশে ঘুরতে গেলে কি হবে? অক্ষের চারপাশে ঘুরতে গেলে দুইটাকে লাগবে, হাত ধরে দুইজন অক্ষের চারপাশে ঘুরবে। তাহলে একা কোনোদিন ঘুরতে পারবে না, বুঝতে পারছো? শর্টকাটে মাথায় রাখবা, একা কোনোদিন ঘুরতে পারবে না। তাহলে ঘুরতে গেলে কি লাগবে? জোড়া লাগবে, আরেকজনের লাগবে, তারপরে হাত ধরে সুন্দর করে অক্ষের চারপাশে ঘুরবে। তাহলে এই ক্ষেত্রে দেখো শুধুমাত্র রৈখিক গতি আছে, কোনো ঘূর্ণন গতি টতি নাই। তাহলে এই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3। শেষ কথা, শেষ। তাহলে এইভাবে আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এই সকল যে এক পারমাণবিক গ্যাস আছে তার ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু হিসাব করে বের করে ফেললাম। এবার একটা জিনিস শোনো, ডিগ্রি অফ ফ্রিডম বের করার জন্য আরেকটা সূত্র আছে, F = 3x - y। এই x হচ্ছে কতগুলো কণা দ্বারা অণু গঠিত, কতগুলো কণা দ্বারা, কতগুলো অ্যাটম দ্বারা অণুটা গঠিত। আর y হচ্ছে বন্ধন, অন্বয়, সম্পর্ক, কতগুলো সম্পর্ক। তো তুমি একটা হিলিয়াম অ্যাটমের কথা চিন্তা করো, মানে এক পারমাণবিক একটা অ্যাটমের কথা চিন্তা করো, এর সাথে কারো কোনো সম্পর্ক নাই, তাহলে সম্পর্ক y হচ্ছে 0, এর কোনো y নাই, y 0। তাহলে এর জন্য y 0। দেখো 3 কয়টা কণা দ্বারা অণু গঠিত? একটা, তাহলে 3 × 1 - 0, দ্যাট মিন্স 3। এটা হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বের করতে পারি। তাহলে এক পারমাণবিক গ্যাস গেল, আমরা এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বের করলাম। এবার আসো দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাস কোন একটা পাত্রে, এবার দ্বিপারমাণবিক গ্যাস আছে, দ্বিপারমাণবিক গ্যাসগুলার অণুগুলাকে তুমি যদি খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখো, তাহলে দ্বিপারমাণবিক গ্যাসগুলার যে অণুগুলা, সেই অণুগুলা, দ্বিপারমাণবিক গ্যাসগুলার যে অণুগুলা, সেই অণুগুলা দুইটা অ্যাটম বা কণা দিয়ে গঠিত। এই যে এই একটা অণু, এই যে দুইটা অ্যাটম দিয়ে এই আর একটা অণু, দুইটা অ্যাটম দিয়ে এই একটা অণু, দুইটা অ্যাটম দিয়ে এই একটা অণু তৈরি। এই যে প্রত্যেকটা অণু দুইটা করে অ্যাটম দিয়ে তৈরি, দেখো ভালো করে দেখো। তাহলে এবার এরা যখন গতিশীল থাকে, ধরো এরা কিভাবে গতিশীল থাকে, এরা কিভাবে গতিশীল থাকে, তাহলে দেখি আমরা একটু। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ, এটা জেড অক্ষ। একটা কাজ করি, আমরা এখান থেকে একটা অ্যাটমকে তুলে নিই, তুলে নিয়ে যে কোনো অক্ষ বরাবর বসাও, হয় এক্স অক্ষ বরাবর, নয়তো ওয়াই অক্ষ বরাবর, নয়তো জেড অক্ষ বরাবর, যে কোনো একটা অক্ষ বরাবর বসাও। তা আমি এক্স অক্ষ বরাবর বসালাম, এই যে এক্স অক্ষ বরাবর এই 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 অণুটাকে তুলে নিয়ে, একটা অণুকে, একটা অ্যাটমকে তুলে নিয়ে বসালাম। এই যে দেখো, এই যে এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এই যে দুইটা পরমাণু বন্ধনে আবদ্ধ হয়ে অণু তৈরি করছে। এবার দেখো এই অণুটা দেখো দৌড়াইতে পারে, কোন কোন অক্ষে দৌড়াইতে পারে, দৌড়ানো গতিগুলো দেখো। এই অণুটা এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে, এই যে এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে। তারপরে এই অণুটা ওয়াই অক্ষ বরাবর দৌড় দিতে পারে, এই অণুটা জেড অক্ষ বরাবর দৌড় দিতে পারে। তাহলে দৌড় দেওয়ার গতি কিন্তু এর 3 অক্ষ বরাবরই আছে, দৌড় দেওয়ার গতি 3 অক্ষ বরাবরই আছে। তাহলে ভি ওয়াই আছে, ভি এক্স আছে, ভি জেড আছে। তাহলে দেখো এর রৈখিক রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু 3টা আছে, এর কিন্তু 3টাই রৈখিক। এই যে এফ, এই 3টাই কিন্তু রৈখিক, এর কোনো কৌণিক নাই। এই 3টাই কিন্তু রৈখিক, এর কোনো কৌণিক ছিল না। এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3, এই ডিগ্রি অফ ফ্রিডম 3, 3টাই কিন্তু রৈখিক গতির জন্য, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এর রৈখিক 3টা। এইবার দেখো, এবার তো দুইজন, এবার ঘুরতে পারে, কিন্তু দ্বিপারমাণবিক গ্যাসগুলোর অণুর কম্পনটা নাই, ঠিক আছে, এটার কম্পন নাই। তাহলে এটার ঘূর্ণন আছে, এবার ঘুরতে পারবে। তাহলে দেখো ঘুরতে পারে কয় ভাবে, খুব ভালো করে একটু এই জিনিসটা বোঝো, ঠিক আছে। ঘুরতে পারে কয় ভাবে, দেখো এটা ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, দেখো ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে হাত ধরে, কারণ ওয়াই অক্ষের চারপাশে ঘুরলে এই যে ওটা হচ্ছে ওয়াই অক্ষ,
ওয়াই অক্ষ থেকে এর একটা দূরত্ব আছে, এর একটা দূরত্ব আছে, তাহলে এর একটা জড়তার ভ্রামক আছে, এর একটা জড়তার ভ্রামক আছে, পুরো সিস্টেমটার একটা জড়তার ভ্রামক আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর তার জড়তার ভ্রামক আছে। তাহলে ই ইকুয়াল টু হাফ আই ওয়াই ওমেগা স্কয়ার, হাফ আই ওয়াই ওমেগা স্কয়ার। ওয়াই অক্ষ বরাবর তার গতি আছে, কৌণিক গতিটা আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর তার ডিগ্রি অফ ফ্রিডম থাকলো, তাহলে একটা পাইলাম যে এইভাবে সে ঘুরতে পারবে। ওকে, এবার আসো জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে কিনা? হ্যাঁ পারবে। দেখো জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে, যেভাবে আমি আঁকছি তাতে জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে না, এই যে জেড অক্ষ, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে, জেড অক্ষের চারপাশে। তাহলে জেড অক্ষের চারপাশে ঘোরার জন্য দেখো এই যে জেড অক্ষ থেকে এই যে এটা দূরত্ব, এটা জেড অক্ষ থেকে এটা দূরত্ব, এটা জড়তার ভ্রামক থাকবে, বলো থাকবে কিনা? এবার বলো তো এক্স অক্ষের চারপাশে কি ঘুরতে পারবে? এক্স অক্ষের চারপাশে কি তার জড়তার ভ্রামক থাকবে এক্স অক্ষের চারপাশে যদি ঘুরে? না, এক্স অক্ষের চারপাশে ঘুরলে কোনো জড়তার ভ্রামক থাকবে না। দেখো এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে তুমি দেখো এটা হচ্ছে অক্ষ, অক্ষ থেকে এর কোনো দূরত্ব নেই, দেখো অক্ষ থেকে এর কোনো দূরত্ব নেই, এই অণুগুলো খুবই ক্ষুদ্র দুইটা অণু, তাহলে এই অক্ষ থেকে ওই অণু দুইটার কোনো দূরত্ব নেই। তাহলে দূরত্ব না থাকার কারণে, দূরত্ব না থাকার কারণে এর কিন্তু এই এক্স অক্ষ বরাবর এই যে একটা অক্ষ বরাবর কৌণিক গতিটা নেই। তাহলে কৌণিক গতিটা আছে দুইটা অক্ষ বরাবর, তাহলে বুঝতে পারতেছো কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম, অ্যাঙ্গুলার ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? দুইটা। তাহলে মোট ডিগ্রি অফ ফ্রিডম এফ, মোট ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5টা। আর যদি আমরা সূত্র দিয়ে হিসাব নিকাশ করে দেখি তাও দেখা যায় এই যে দুইটা কণা দ্বারা গঠিত, দুইটা কণা দ্বারা গঠিত। ধরো অক্সিজেন গ্যাস O2, অক্সিজেন গ্যাস, তাহলে অক্সিজেন গ্যাস এই যে বন্ধন, তারপরে মনে করো নাইট্রোজেন গ্যাস ত্রিবন্ধন, নাইট্রোজেন গ্যাসের ত্রিবন্ধন। তাহলে এইবার ডিগ্রি অফ ফ্রিডম এফ এটা ইকুয়াল টু 3x - y। বলো কয়টা, কয়টা পরমাণু বা কণা দ্বারা তৈরি? একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, কয়টা? দুইটা। তাহলে 3 গুণ 2 বিয়োগ অন্যয় বা সম্পর্ক কয়টা? বলো অন্যয় বা সম্পর্ক কয়টা? সম্পর্ক একটা, সম্পর্ক একটা। অন্যয় বা সম্পর্ক কয়টা? একটা। তাহলে এখানে সম্পর্ক 1, তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 1 5। ঠিক আছে, 6 বিয়োগ 1। অনেকে কি করে ভাই দুটো না ভাই তিনটা না, না এই তিনটা ত্রিবন্ধন কিন্তু বন্ধন কয়টা? একটা। এই দুইটা দিয়ে দ্বিবন্ধন কিন্তু বন্ধন কয়টা? একটা। তাহলে বন্ধন একটা, সম্পর্ক একটা, -1। তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 1 5। এই হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম। এইভাবে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বিভিন্ন গ্যাসের জন্য হিসাব করে থাকি। আমি আরেকটা ত্রিপারমাণবিক গ্যাস দেখাবো, এগুলো একাডেমিক লেভেলে অনেক কিছু দেখানো যায়। ঠিক আছে, আমি জাস্ট ধারণা দিচ্ছি তোমাদের ডিগ্রি অফ ফ্রিডম বের করার। ত্রিমাত্রিক গ্যাস, ত্রিমাত্রিক মানে ডিগ্রি অফ ফ্রিডম মানে বহুপারমাণবিক, ত্রিপারমাণবিক, ত্রিপারমাণবিক, ত্রিপারমাণবিক গ্যাস। ধরো ওজোন গ্যাস, ধরো ওজোন গ্যাস, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ওজোন গ্যাস, তো ওজোন গ্যাস দেখতে কেমন? ও ও ও, ওজোন গ্যাস দেখতে এরকম না? এই এটা হচ্ছে ওজোন গ্যাস। তাহলে আমরা এখানে একটু আঁকবো, তো কিভাবে আঁকবো? এখানে একটা নিলাম, তারপরে এইখানে একটা নিলাম, আর এইখানে একটা নিলাম, এই যে নিলাম। দেখো এটা হচ্ছে ওজনের, ওজনের একটা অ্যাটম, একটা অণু ভাবে আছে। তাহলে এইবার দেখো এবার তিন অক্ষ বরাবর তার গতি আছে, রৈখিক গতি dx আছে, দৌড় দিতে পারে। y অক্ষ বরাবর দৌড় দিতে পারে, বেগের উপাংশ থাকবে। z অক্ষ বরাবর বেগের উপাংশ থাকবে, z অক্ষ বরাবর বেগের উপাংশ থাকবে, vz থাকবে। এইবার একটা জিনিস চিন্তা করো, এবার কিন্তু সে তিন অক্ষ বরাবর ঘুরতেই পারবে, এবার তিন অক্ষ বরাবর ঘুরতেই পারবে, কোনো সমস্যা নেই। তিন অক্ষ বরাবর ঘুরলে, ঘুরলে কিন্তু এর জড়তার ভ্রামক থাকবে, তিন অক্ষেই থাকবে, কোনো অক্ষে জড়তার ভ্রামক শূন্য হবে না, কোনো অক্ষেই হবে না। তুমি দেখো তুমি যেভাবে বসাও না কেন কোনো অক্ষে জড়তার ভ্রামক শূন্য পাবা না। তুমি যদি ধরো এইভাবে বসাও তাহলে এক্স অক্ষ বরাবর এইটার এই এক্স অক্ষের জন্য এর জড়তার ভ্রামক শূন্য, কারণ এক্স অক্ষের উপরে আছে। ঠিক আছে, এক্স অক্ষের উপরে আছে কে? এক্স অক্ষের, এটা এক্স অক্ষের উপরে আছে, এটাও এক্স অক্ষের উপরে আছে। তাহলে এর জড়তার ভ্রামক নাই, এর জড়তার ভ্রামক নাই, তাহলে এই দুইটার জড়তার ভ্রামক কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে নাই। বাট এর সাপেক্ষে এর জন্য তো আছে, এর থেকে তো একটা দূরত্ব আছে, দেখো তো এর থেকে একটা দূরত্ব আছে না কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই এটার জন্য কিন্তু এ কিন্তু ঘুরতে পারবে, এর জন্য কিন্তু জড়তার ভ্রামক থাকবে। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু এবার জড়তার ভ্রামক শূন্য হবে না। এবার আসো তো, যদি ওয়াই অক্ষ বরাবর ঘুরে, ওয়াই অক্ষ বরাবর ঘুরে, ওয়াই অক্ষের চারপাশে ঘুরে, তাহলে এর থেকে একটা দূরত্ব আছে, জড়তার ভ্রামক থাকবে, এর জন্য থাকবে না, বাট এর জন্য কিন্তু একটা জড়তার ভ্রামক থাকবে সিস্টেমের। ঠিক একইভাবে জেড অক্ষের জন্য জড়তার ভ্রামক থাকবে। ধরো জেড অক্ষের সাথে কি এর জড়তার ভ্রামক নেই,
কিন্তু এর কিন্তু জড়তার ভ্রামক z অক্ষের সাপেক্ষে আছে। ঠিক আছে, z অক্ষের সাপেক্ষে আছে। কি কথা বুঝছো? কি ক্লিয়ার? তাহলে z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আছে। তাহলে এবার 3 অক্ষ x অক্ষ y অক্ষ z অক্ষ 3 অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আছে। তাহলে এবার শোনো, এবার রৈখিক গতি 3 অক্ষ বরাবর আছে, তাহলে রৈখিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম 3, কৌণিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 6, টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 6। সূত্র দিয়ে হিসাব করলে 3x - y, তাহলে 3 ইনটু কয়টা দিয়ে গঠিত 1 2 3 তিনটা, মাইনাস অন্যয় বা সম্পর্ক 1 2 3 তিনটা, তাহলে 3 3 9 বিয়োগ 3 6, তাহলে ওজনের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6। এইবার শোনো, আমাদের আর অত কিছু বোঝার দরকার নেই। আমরা এখন গ্যাসকে দেখো, বিভিন্ন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু বিভিন্ন রকম। এক পারমাণবিক সকল গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3, দ্বিপারমাণবিক সকল গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5। কিন্তু বহু পারমাণবিক গ্যাস বিভিন্ন গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু বিভিন্ন রকম, বিভিন্ন রকম। তো আমরা ডিগ্রি অফ ফ্রিডম এখন তিনটা বলবো। এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাস। ভালো করে কানের মধ্যে ঢুকাই নাও। এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3, দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5, বহু পারমাণবিক যে কোনো গ্যাস ডিগ্রি অফ ফ্রিডম 6। এটা ধরে আমরা হিসাব নিকাশ করব। ঠিক আছে, বহু পারমাণবিক গ্যাসের এক একটা ডিগ্রি অফ ফ্রিডম এক এক রকম হয়, কিন্তু আমরা বহু পারমাণবিক গ্যাসের ঢালাও ভাবে ডিগ্রি অফ ফ্রিডম 6 ধরে নিয়ে আমরা হিসাব নিকাশ করব। কথা বুঝছো? এবার শোনো, কার্বন ডাইঅক্সাইড নিয়ে তোমাদের একটু কনফিউশন। কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম কত? ভালো করে শোনো, আমি একটা কথা কইতেছি। কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম যদি তুমি সূত্র দিয়ে হিসাব করো তাহলে আসে 7, যদি সূত্র দিয়ে হিসাব করো তাহলে আসে 7। তারপরে যদি আমরা চিত্র দিয়ে হিসাব করে দেখি তাহলে আসে 5। আর যদি মনে করো যে বহু পারমাণবিক গ্যাসের কথা চিন্তা করে বলি তাহলে হচ্ছে 6। তাহলে এই হচ্ছে সমস্যা। এবার আমি যদি বলি আসলে কোনটা, আসলে হচ্ছে 5। কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গঠন হচ্ছে সরল রৈখিক দ্বিপারমাণবিক গ্যাসের মতো, এই কারণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। ঠিক আছে, আসলে যদি বলি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত হওয়া উচিত, ঠিক আছে, সেটা হচ্ছে 5। ক্লিয়ার? কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম 6 ধরে হিসাব করব। কিন্তু আমি বলেই দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম, শাহজাহান তপন স্যারের বই একটা ম্যাথ আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম ধরছে 6 এবং গামার মান ধরছে 1.33। তাহলে যেহেতু বইতে এইভাবে করছে, তাহলে এখানে আর মাতব্বরি খাটানো যাবে না। এবার তোমার একটু দেখাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কেন আসলে 5 হয়, কেন আসলে দ্বিপারমাণবিক গ্যাসের মতো হয়। কার্বন ডাইঅক্সাইডের গঠন কেমন? কার্বন ডাইঅক্সাইডের গঠনটা এরকম সরল রৈখিক না? দেখো তো, একটা দ্বিপারমাণবিক গ্যাসের মতো না? তো সরল রৈখিক যদি হয়, সরল রৈখিক যদি হয় তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। দেখো সরল রৈখিক গতি, তাহলে রাখো রাখো তুমি যে কোনো একটা অক্ষ বরাবর রাখো। ধরো আমি এক্স অক্ষ বরাবর রাখলাম, তাহলে এক্স অক্ষ বরাবর রাখলে এটা হচ্ছে কার্বনের মলিকিউল, আর দুই পাশে দুইটা অক্সিজেন মলিকিউল, এই একটা অক্সিজেন মলিকিউল, এই একটা অক্সিজেন মলিকিউল। তো এই হচ্ছে বন্ধনটা, এদের বন্ধনটা তো এই এই যে এটা হচ্ছে বন্ধন। তাহলে 3 অক্ষ বরাবর দৌড়াইতে পারে, এই কারণে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3 অক্ষ বরাবর দৌড় দিতে পারে। তো এই কারণে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। ওকে, এবার ঘুরতে পারে, দেখো এই অক্ষ বরাবর কিন্তু ঘুরতে পারে না, কারণ জড়তার ভ্রামক নেই। বাট এই অক্ষ বরাবর ঘুরতে পারবে, এই অক্ষ বরাবর ঘুরতে পারবে, জড়তার ভ্রামক আছে। তাহলে কৌণিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 2টা। তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5টা। কি কথা বলছো? টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5টা। এবার দেখো সূত্র দিয়ে হিসাব করলে কিন্তু অন্যরকম চলে আসে। দেখো n বলতেছি f ইকুয়াল টু 3x - y। তাহলে কয়টা সম্পর্ক একটা দুইটা। তাহলে সম্পর্ক বা অন্যয় হচ্ছে 2টা, বন্ধন হচ্ছে 2টা। আর কয়টা অ্যাটম দিয়ে মানে কয়টা কণা দিয়ে তৈরি? 1 2 3। কয়টা কণা? 3টা। তাহলে 3 গুণ 3, 3 3 9 বিয়োগ 2, দেখো 7। হিসাব করে আসে 7। তাহলে হিসাব করে আসে, সূত্র দিয়ে হিসাব করে আসে হচ্ছে 7। আর দ্বিপারমাণবিক গ্যাসের গঠনের মতো চিন্তা করলে আসলে হওয়া উচিত হচ্ছে 5। কিন্তু আমরা ম্যাথ করার সময় ডিগ্রি অফ ফ্রিডম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য ধরে নিব বা হিসাব করব 6 দিয়ে। হিসাব করব 6 ধরে। রেফারেন্স শাহজাহান তপন স্যারের বই। ঠিক আছে, রেফারেন্স শাহজাহান তপন স্যারের বই। কি ক্লিয়ার? কি কথা বুঝছো? দূর কিছুই বুঝছি না দাদা, কাইন্ডলি একটু ফোন দিন। কারে ফোন দিব দাদা? মৃদুল ভাইকে ফোন দেন। এফবিতে যাও যাদের প্রবলেম।
দাদা কল করলেই বেশি ইফেক্টিভ হবে। কি সমস্যা হচ্ছে? নেটে সমস্যা হচ্ছে? ভিডিও ল্যাগের জন্য বোঝা যায় না। প্রচুর। কি বলো? ফেসবুকে কি ঠিক আছে? দেখি। এই যে ফেসবুকেও তো মাঝে মাঝে সমস্যা হচ্ছে। আচ্ছা ফেসবুকে ক্লিয়ার, এখানে একটু সমস্যা করছে। আচ্ছা দাঁড়াও একটু, এখন সবার তো আর ফেসবুক নাই। হ্যাঁ সবার তো আর ফেসবুক নাই, কি করা যায়? দাঁড়াও দেখি একটু দেখি। দেখো তো এখন ক্লিয়ার আছে কিনা, দেখো দেখো এখন ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ ঝগড়া করিও না, ঝগড়া করিও না, ঝগড়া করিও না। দেখো এখন ক্লিয়ার আছে কিনা। ক্যামেরার সামনে আসেন, আপনি ফ্রেমে আসেন। আচ্ছা তবে ক্লিয়ার আসতে হবে না, তাই না? দেখো বলো ঠিকঠাক আছে, বলো ঠিকঠাক দেখতে পাচ্ছ? না কি কি সমস্যা হচ্ছে? আমার কি মাথা কাটছে? সেম প্রবলেম। ফ্রেমে আসলে আটকে যায়, ফ্রেমে আসলে আটকে যায়। মৃদুল ভাইকে কল দিন, মৃদুল ভাইকে কল দিয়ে কি হবে বলো তো দেখি। দাঁড়াও কল দিই। মৃদুল ভাইকে কল না দিয়ে অপর ভাইকে কল দিই, বুঝলো?
ওপরে তোমার ক্লাস আছে মিতুল দাদা এফবিতে যান এফবিতে যাচ্ছি দাঁড়াও ওয়েট করো একটু হ্যালো হ্যাঁ এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাসে ওই ব্যাপারে নাকি খুবই সমস্যা হচ্ছে এখান তো মানে ঝড় তুলে দিতে বললাম কমেন্টে মানে এই যে ল্যাগ হচ্ছে নাকি ভিডিও আটকে যাচ্ছে কিন্তু আবার ফেসবুকে ক্লিয়ার আছে কি সমস্যা হচ্ছে বুঝলাম না লাইভে ওরা তো এখন ক্লাস করতেছে লাইভে ফেসবুকে আচ্ছা ঠিক আছে দেখো পাগলা আসলেই ঘুমাচ্ছে পাগলা এখন ঘুমাচ্ছে আচ্ছা যাদের সমস্যা হচ্ছে তারা এফবিতে যাও আর কি করবা বলো তো যাদের সমস্যা হচ্ছে তারা এফবিতে যাও আর যদি খুবই সমস্যা হয় তাহলে রেকর্ড করে নিও এছাড়া তো আর কি না কিছু করার নাই যদি খুবই সমস্যা হয় পরে রেকর্ডটা করে নিও হ্যাঁ তো চলো এফবিতে যাই চলো এই যে এফবিতে আসলাম পোলাপান যদি বাজে কমেন্ট করে উল্টা পাল্টা কমেন্ট করে ধরে মাইর দিব এফবিতে খালি উল্টা পাল্টা কমেন্ট করে এগুলো যদি উল্টা পাল্টা কমেন্ট করে ধরে কিন্তু মাইর দিব হ্যাঁ এটা থাকুক আমি তাহলে আর ওইভাবে দেখছি না আমি ফেসবুকটাই মেইন দেখছি এটা থাকুক আর এই ভিডিওটা পরে ওইভাবে আপলোড করে দিবে আর কি ওরা ডাউনলোড দিয়ে ঠিক আছে ফাইন পরে ডাউনলোড দিয়ে আপলোড করে দিবে ওকে ওকে আসো দেখো তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত ধরে হিসাব করব 6 রেফারেন্স কোথায় রেফারেন্স হচ্ছে সাধারণত বছর ঠিক আছে এটা হচ্ছে রেফারেন্স তাহলে চলো এবার দাদা সাউন্ড কম তোমার সাউন্ড বাড়ায় দাও সাউন্ড বাড়ায় দিলে হয়ে যাবে এবার আসো ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে মোটামুটি আলোচনা হইলো বুঝলাম এবার আসো শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা খুবই 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 ইম্পর্টেন্ট টপিক তাহলে চলো শুরু করি শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক কি শিশিরাঙ্ক কাকে বলে যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে যে তাপমাত্রায় শিশির পড়ে বা পড়তে শুরু করে ঠিক আছে আরেকটা ডেফিনেশন আছে যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প যা আছে তাই না এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় দেখো শিশিরাঙ্কের ম্যাথগুলো খুবই সহজ কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে শিশিরাঙ্কের ম্যাথের থিওরির যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে